আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে আরসি সার্কিটের দ্বিতীয় লেকচারে স্বাগতম। আমরা এখন আগের প্রশ্নে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে আরসি বর্তনীতে আধান বৃদ্ধি বা চার্জিং এর রাশিমালা, এটা পেয়েছিলাম আমরা চার্জিং এর রাশিমালা, এটা পেয়েছিলাম চার্জিং এর জন্য গ্রাফ, তাই না? এখন যদি চার্জিং না বলে এটাও বলে যে আরসি বর্তনীর বা আরসি সার্কিটে প্রবাহ মাত্রা নির্ণয় করো, তখন আমরা দুইটা টাইপেই করব, চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা। চার্জিং এর ইকুয়েশন আমাদের কাছে আছে, এখান থেকে আমরা এখন আরসি সার্কিটে চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা নির্ণয় করে ফেলব, ঠিক আছে? তাহলে এরপরে আমরা চলে যাব ডিসচার্জিং এ। তাহলে লিখতেছি, দেখেন, চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা আরসি সার্কিটে অবশ্যই, ঠিক আছে? তাহলে এখানে আমরা যাহা করিব তাহা হচ্ছে চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা নির্ণয় করার জন্য এই যে আমরা যে আধানের ইকুয়েশন পাইছি না, তাহলে আমরা পেয়েছি এভাবে লেখাটা ঠিক না, ইকুয়েশনের নাম দিয়ে দিবেন আর কি, ইকুয়েশন 1 থেকে। আর যদি শুধু বলে আপনার 2-3 মার্কের জন্য, কম মার্কের জন্য দিয়ে যদি বলে যে আরসি বর্তনীতে প্রবাহ মাত্রা নির্ণয় করো, তাহলে এটা মুখস্থ রাখতে হবে। তখন লিখবেন যে আমরা জানি কিউ ইকুয়াল টু, তাহলে আমরা পেয়েছি কিউ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, তাই না? এবং এখানে কিউ নটটা কি ছিল মনে আছে? কিউ নটটা কিন্তু আসছে কই থেকে? ইসি। কিউ নটের জায়গায় ইসি লেখা যাবে, তাহলে কিউ ইকুয়াল টু এটা, তো কিউ নটের জায়গায় আমরা লিখে দিলাম ইসি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এতটুকু হচ্ছে আমাদের কিসের ভ্যালু? কি এর ভ্যালু। এখন যদি আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, তাহলে কি লিখব? তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু হবে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি, তাই না? এটাই তো তড়িৎ প্রবাহ, ডি কিউ বাই ডিটি। তো এটা ইকুয়াল টু আমরা যে জিনিস লিখতে পারবো সেটা হচ্ছে ডিকিউ বাই ডিটি। ভালো কথা, মানে পার্ট 1-এ আমরা যে ছোটো হাতের কিউ দিয়েছিলাম, ওটা ছোটো হাতের দিলেও সমস্যা নেই, বড় হাতের দিলেও কোনো সমস্যা নেই, ডি কিউ বাই ডিটি। এখন তার মানে কি, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে লিখলাম ইসি ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। তো ইসিটা কি ধ্রুবক, তারা চলে আসবে সুন্দর মতো বাইরে, তাহলে ইকুয়েশনের বাইরে চলে আসলো, টাইমের রেসপেক্টে এই যে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একটু লিখি আমরা, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। ডিডিটি অফ 1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন কত হয় ভাইয়া? 0, তাই না? তাহলে এখানে আসলো 0 মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় এটা একটু পাশে দিয়ে আমি দেখাই। টি ডি এক্স অফ ই টু দি পাওয়ার, শুধু এক্স না থেকে যদি তার সামনে পেছনে কিছু থাকে, তাহলে আনসার কি হয়? সামনে যা আছে তা চলে আসে সামনে এম ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এম এক্স যেরকম ছিল সেরকমই বসে যাবে, সামনে এক্স এর পাশে যেটা ছিল সেটা চলে আসে কোথায়? সামনে। তাহলে ই টু দি পাওয়ার যেরকম আছে ওইরকমই বসে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। আর চলক ছাড়া বাদবাকি যারা আছে তারা চলে আসে কোথায়? সামনে। তো বাদবাকি কি আছে? মাইনাস 1 বাই আরসি। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর এখানে চলে আসলো 1 বাই আরসি, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে? ইসির সাথে এই যে এখানে থাকলো ইসি ইন্টু 1 বাই আরসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এখানে একটা সি, এখানে একটা সি, এর সাথে কাটা চলে যাবে, তাহলে এখানে কি থাকবে? ই ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা পেয়ে গেছি আমরা চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা। এখন আমরা যে কাজ করব, এই যে ই বাই আর মানে কি? ভোল্টেজ। ই মানে কি? ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আই আর না? ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি লেখা যায়? ভি বাই আর না? তাহলে যে ভি ডিভাইডেড বাই আর, কিন্তু এটা তো ভি না, ম্যাক্সিমাম যতটুকু ভোল্টেজ সাপ্লাই দিয়েছিলাম ম্যাক্সিমাম ভোল্টেজ, তার মানে এখানে এই যে জিনিসটা সেটাকে আমরা আই নট দিয়ে প্রকাশ করতেছি, আই নট ই টু দি পাওয়ার, মানে অ্যাম্প্লিটিউড আর কি, ম্যাক্সিমাম যতটুকু হইতে পারে, টি বাই আর সি। এইটা হচ্ছে কি আমাদের মাইনাস টি বাই আর সি, পাওয়ারে টি বাই আর সি, ঠিক আছে? পাওয়ারে হচ্ছে টি বাই আর সি, দেখা যাচ্ছে কি না? ওকে, এখন যেহেতু আমাদের কাছে, তাহলে দেখেন প্রথমে আমরা আরসি বর্তনীতে চার্জিং এর জন্য আদান বৃদ্ধির রাশিমালা বের করলাম, আদান বৃদ্ধির রাশিমালা থেকে আরসি বর্তনীতে আদান বৃদ্ধির জন্য কারেন্টের রাশিমালা বের করলাম। এখন এই কারেন্টের গ্রাফটা এঁকে ফেললেই আমাদের চার্জিং এর সব কাজ শেষ। তাহলে কারেন্টের জন্য এখন আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। তাহলে লিখবো এখানে চার্জিং এর ক্ষেত্রে
চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রার লেখচিত্র। চার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রার লেখচিত্র ইকুয়েশন আছে আমাদের কাছে, এটাকে দিয়ে দেন 3 নম্বর ইকুয়েশন। তাহলে লিখবেন সমীকরণ 3-এ ওই যে আগের মতোই আর কি, একটা টাইম 0 বসাইতে হবে, t = 0 বসিয়ে t এর মান যদি আমরা 0 বসাই তাহলে i = পাবো I0 e টু দি পাওয়ার মাইনাস 0 বাই যে কোনো কিছু মানে কি 0, তাই না? তো এটা ইকুয়াল টু কি লেখা যাবে I0 1 বাই e টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে I0, তার মানে i এর মান কত পাওয়া গেল, t = 0 এর জন্য i এর ভ্যালু কত পাওয়া গেছে I0। আর আরেকটা অসীম বসায় দেখি কত আসে, t = ইনফিনিটি বসিয়ে t এর মান যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে t এর ইকুয়াল টু যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে এই জায়গা থেকে আমরা i = পাবো I0 e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই RC, ইনফিনিটি বাই যে কোনো কিছু মানে কি ইনফিনিটি, তাহলে এটা ভ্যালু হয়ে গেল I0 e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এটাকে লেখা যাবে I0 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি 0, e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে 0 × I0 মানে কি 0, তার মানে i এর ভ্যালু কত পাওয়া গেল 0, যখন t এর ভ্যালু ইনফিনিটি তখন i এর ভ্যালু কত হয়ে গেল 0। তাহলে এটার জন্য আমরা এখন গ্রাফ আঁকাই ফেলবো। তাহলে যদি আমরা এখন কারেন্টের জন্য যদি আমরা গ্রাফটা আঁকাইতে চাই তাহলে আমরা কি পাবো, তাহলে দেখেন আগের মতোই উপরের দিকে নিয়ে নিয়েছি আমরা i, আর এই অ্যাক্সিস বরাবর নিয়ে নিয়েছি আমরা টাইম যখন 0 তখন i এর ভ্যালু I0, তার মানে টাইম যখন 0 তখন i এর ভ্যালু এই যে শুরু হয়েছে কই থেকে I0 থেকে ভাইয়া। তারপরে গ্রাফের ইকুয়েশনের মধ্যে দেখেন এক্সপোনেনশিয়াল ই ফ্যাক্টর আছে, আসতে হবে I0 থেকে 0-তে, তার মানে গ্রাফটা নিচে নামবে। কত সময় পরে 0-তে আসবে, ইনফিনিটি সময় পরে, অর্থাৎ এই যে অসীম সময় পরে গিয়ে 0 আসবে, তার মানে কখনো টাচ করবে না, কারণ গ্রাফে আমরা অসীমটা দেখাইতে পারবো না। তাহলে I0 থেকে এই যে নামতে নামতে কোনো একটা পর্যায়ে গিয়ে অসীমে গিয়ে সেটা টাচ করবে, কিন্তু এখানে আপনারা গ্রাফে টাচ করাবেন না, ঠিক আছে? টাচ যদি করাইতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে, এরকম করাইতে পারেন আর কি, যে এখানে I0 না, I0 থেকে শুরু হয়ে এখানে টাচ করলো, এখানে লিখে দিতে হবে t = ইনফিনিটি, অথবা আনটাচড অবস্থায় রেখে দিতে হবে, এটাও সঠিক এটাও সঠিক, টাচ করাইলে t = ইনফিনিটি লিখে দিতে হবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের চার্জিং এর কাহিনী খতম। চার্জিং এর জন্য আমরা প্রথমে আদান বৃদ্ধির রাশিমালা বের করছি, তারপরে চার্জিং এর জন্য প্রবাহ মাত্রা বের করছি। ওকে, এখন নেক্সট আমরা চলে যাব ডিসচার্জিং এর ক্ষেত্রে, ঠিক আছে? ডিসচার্জিং এর ক্ষেত্রে তাহলে চার্জিং এর কাজ শেষ, এখন চলে আসবো আমরা ডিসচার্জিং এ। এখন আসেন তাহলে আমরা ডিসচার্জিং এর জন্য আলোচনা করি। ডিসচার্জিং এর ক্ষেত্রে কি বলছিলাম মনে আছে? চার্জিং এর জন্য আমরা কিরকম ছবি আঁকাইছিলাম, এখানে আমাদের চাবি ছিল, এখানে হচ্ছে আমাদের ব্যাটারি ছিল, আর এখানে আমাদের রোধ ছিল, এখানে হচ্ছে ক্যাপাসিটর ছিল, তাই তো CR, আর এখানে ছিল E। তো এটার জন্য কিরশফের বা কারশফের সূত্র কি লিখছিলাম আমরা মনে পড়ে কিনা? কারশফের সূত্র কি লিখছিলাম, যে E = লিখছিলাম আমরা IR প্লাস C এর জন্য লিখছিলাম কি Q/V, তাই না? এটা লিখছিলাম। তো ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হয়, ডিসচার্জিং এর জন্য আমরা বলছি যে ডিসচার্জিং কখন হয়, ডিসচার্জিং এর ক্ষেত্রে আপনার যে মানে আমরা কি বলছি, ডিসচার্জিং কখন হবে, যখন এটা ব্যাটারিতে থাকবে না, তার মানে E এর মান যদি আমি 0 করে দিই, তার মানে কিন্তু এখানে আর কোনো ব্যাটারি নাই, ঠিক আছে? তাহলে E এর মান আমাদের কি করে দিতে হবে, 0 করে দিতে হবে। তাহলে E এর মান বসাবেন আপনি 0, তাহলে এখানে লিখবেন ডিসচার্জিং এর ক্ষেত্রে E = 0 IR প্লাস Q/V। এবং ছবি কিভাবে আঁকবেন, এটার হচ্ছে রেফারেন্স দিয়ে দিবেন, যে হচ্ছে যদি এরকম একটা ছবি আঁকবেন চার্জিং এর ক্ষেত্রে এখানে E এর ভ্যালু 0 দিবেন না, ঠিক আছে? E এর ভ্যালু 0 না দিয়ে লিখবেন, লিখার পরে যে কাজ করবেন এখানে ইটা থাকবে, ঠিক আছে? ই আছে, এটা হচ্ছে চার্জিং এর জন্য, আর ডিসচার্জিং এর জন্য পরে গিয়ে কি করবেন, যে এই যে ইটা রেখে এই যে এরকম একটা সার্কিট আঁকাবেন, এই যে এরকম একটা সার্কিট আঁকা দিবেন, এখানে কিন্তু কোনো ই নাই, তাই না? তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং এর জন্য, আর এটা হচ্ছে চার্জিং এর জন্য। তো আপনি সমীকরণ লিখলেন এই যে এইভাবে, এটাকে ওই যে আগে আমরা চার্জিং এর জন্য যে সমীকরণ লিখছিলাম না, সেটাকে একটা নাম দিয়ে দিবেন, যে ওটাকে এ নাম্বার সমীকরণ দিয়ে দিবেন। তাহলে এখানে লিখবেন সমীকরণ এ হতে পাই = এই যে এটা ডিসচার্জিং এর জন্য এর ভ্যালু বসাইতে হবে 0 IR প্লাস Q/V, তাই না? এখন যারা একটু
চিন্তা করতে পছন্দ করে তারা এখান থেকে যে জিনিস দেখবে সেটা হচ্ছে কিউ বাই ভি আর আই আর একটা আরেকটার অপোজিট। একটা এই পাশে রাখলে এটা অন্য পাশে চলে আসে না, মাইনাস আই আর চলে আসে না, মাইনাস আই আর, তার মানে একটা পজিটিভ হইলে আরেকটা নেগেটিভ হচ্ছে। এই কথার মানে কি? এই কথার মানে হলো মাইনাস আই আর কেন হচ্ছে, মাইনাস আই আর কেন হচ্ছে, অথবা যদি আই আর আমি এক পাশে রেখে এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস কিউ বাই ভি। আগে চার্জের পরিমাণ বাড়তেছিল এই কারণে প্লাস কিউ ছিল, এখন চার্জের পরিমাণ কমতেছে এই কারণে মাইনাস। বোঝা গেছে? অথবা এভাবে যদি চিন্তা করেন যে আগে এদিক থেকে প্লাস চার্জ এই যে এদিকে বর্তনীতে গেছিল, আর এখন যদি এটা সরাই দিই আমরা তাহলে কি হবে, এখান থেকে প্লাস চার্জ উল্টা দিকে আসা শুরু করবে, এই কারণে এদের দুইজনের চিহ্ন এখন আর সেম হচ্ছে না, একটা প্লাস আর একটা মাইনাস। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের লাগবে না। তাহলে এই হচ্ছে কাহিনী। তো এখানে আগের মতোই আই এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ডি কিউ বাই ডিটি, এখানে আর প্লাস কিউ বাই ভি, বামে থাকবে কি 0। তো এখান থেকে আমরা ডি কিউ বাই ডিটিকে এক পাশে যদি নিয়ে আসি, মানে আর দিয়ে উভয় পক্ষে যদি ভাগ করে দিই, আর দিয়ে উভয় পক্ষে ভাগ যদি করে দিই আমরা, তাহলে 0 ইকুয়াল টু পাবো ডি কিউ বাই ডিটি প্লাস কিউ বাই ভি ইন্টু আর। তাহলে এখান থেকে লেখা যায় ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু, এটা প্লাস থাকলে এটাই পাশে আসলে মাইনাস কিউ ডিভাইডেড বাই ভি আর। ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই ভি আর। ক্লিয়ার? এখন যে কাজ আমাদের করতে হবে সেটা হচ্ছে, সরি এখানে একটা কিউ বাই ভি না, কিউ বাই সি হবে। ঠিক আছে, আপনারা আগের সমীকরণটা দেখেন, এটা হচ্ছে কিউ বাই সি। ঠিক আছে, ভি না, এটা হচ্ছে সি। এখান থেকে আমরা যে কাজ করবো যে কিউটাকে এখানে নিয়ে যাব, টাইমটাকে এখানে নিয়ে যাব, তাহলে কি থাকবে আমাদের, ডি কিউ বাই কিউ ইকুয়াল টু মাইনাস ডিটি ডিভাইডেড বাই সি আর। এখন উভয় পক্ষে আবার সমাকলন করতে হবে। তাহলে যখন লিখব, যখন টি ইকুয়াল টু 0, তখন ব্যাটারির মধ্যে যখন ডিসচার্জিং হওয়া মাত্র শুরু হয়েছে তখন ক্যাপাসিটরের ভিতরে কতটুকু চার্জ ছিল, তখন ক্যাপাসিটরের ভিতরে পুরা চার্জ ছিল, অর্থাৎ কিউ নট। যখন টি ইকুয়াল টু টি হইল তখন ক্যাপাসিটরের ভিতরে কতটুকু চার্জ বর্তমানে বাকি আছে, কিউ পরিমাণ ধরে নিলাম আমরা চার্জ বাকি আছে। তাহলে এই সীমার মধ্যে যখন এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত, সীমার মধ্যে সমাকলন করি। তাহলে সমাকলন যদি আমরা করি, দুই পাশে কি দিতে হবে, ইন্টিগ্রেশন দিতে হবে, তাই না? তার আগে বলি আপনাদের কনফিউশন যেই জায়গায় হবে সেটা হচ্ছে, আগে যখন চার্জিং এর ক্ষেত্রে কি লিখছিলাম ভাইয়া, চার্জিং এর সময় লিখছিলাম যে যখন টাইম 0 মানে চার্জিং শুরু হয়েছে, আমি একটু ক্লিয়ার করে দিই, চার্জিং এর সময় আমরা লিখছিলাম যে কিউ ইকুয়াল টু কিউ নট, সরি কিউ ইকুয়াল টু ছিল 0, আর যখন টি ইকুয়াল টু বলছিলাম যে টি, তখন কিউ ইকুয়াল টু বলছিলাম যে কিউ, তাই না? যখন টাইম 0 তখন কোনো চার্জ ছিল না, যখন টাইম সার্টেন একটা টাইম গেছে, মনে করেন 10 সেকেন্ড 5 সেকেন্ড কিছু একটা টাইম গেছে, তখন তার ভিতরে কিউ পরিমাণ চার্জ আসছে। এখন কিন্তু তার উল্টা বলতেছি, টাইম যখন 0 তার মানে ডিসচার্জিং যখন শুরু হয়েছে, মাত্র ডিসচার্জিং হওয়া শুরু হয়েছে, তার মানে কি সে এখন ক্যাপাসিটর এখন পর্যন্ত কোনো চার্জ হারায় নাই, অর্থাৎ পুরো চার্জটাই তার মধ্যে আছে। তারপরে কিছু টাইম গেল, তখন তার ভিতরে অবশিষ্ট আছে কতটুকু, এই যে কিউ পরিমাণ। আগে ছিল কিউ নট, এখন অবশিষ্ট আছে কতটুকু, কিউ পরিমাণ। ঠিক আছে, এই দুইটা কিন্তু গুলাই ফেলেন না, আমি ক্লিয়ার করে দিতেছি, এই দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, এখন আমরা এখানে লিমিট যদি উভয় পক্ষে বসাই দিই, তাহলে শুরুতে টি যখন 0 তখন শুরুতে ছিল কিউ নট, পরে হয়ে গেছে কিউ, ডি কিউ ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু, লিমিট বসাইতে হবে, ডিটি নিচে আছে সি আর বা আর সি যেটাই বলেন, আর টাইম ছিল 0 থেকে টি, তাই না? 0 থেকে টি। তো এখান থেকে আমরা যে কাহিনী করতে পারবো, ডি কিউ বাই কিউ মানে হচ্ছে লন কিউ, সেখানে লিমিট বসাইতে হবে কিউ নট ইকুয়াল টু, এখান থেকে 1/CR চলে আসবে কমন, এখানে থাকবে মাইনাস 1/CR চলে আসবে কমন, এখানে ইন্টিগ্রেশন অফ ডিটি মানে কি শুধু টি এর আপার লিমিট বসাইলে সেটাও টি আসবে, তার মানে এটা একসাথে গুণ করে আমি লিখে দিচ্ছি মাইনাস টি। এতটুকু ক্যালকুলেশন আপনারা বুঝেন আশা করি। এখন এখানে ভিতরে আমরা এই ভ্যালুগুলো যদি বসাই দিই তাহলে পাবো লন কিউ মাইনাস লন কিউ নট ইকুয়াল টু মাইনাস টি বাই আর সি বা সি আর একই কথা। এখন ওই যে আগের মতো বিয়োগ আছে, তার মানে ভাগ হয়ে যাবে, কিউ বাই কিউ নট ইকুয়াল টু মাইনাস টি বাই আর সি। লন সরাইতে হবে, তার মানে উভয় পক্ষে ই টু দি পাওয়ার আনতে হবে, ই টু দি পাওয়ার যদি আনি তাহলে কিউ নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হয়েছে। এখন আমরা এখান থেকে লিখতে পারবো অতএব কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি
ডিভাইডেড বাই আর সি হয়ে গেল ডিসচার্জিংয়ের ইকুয়েশন হইল। তাহলে কিন্তু আমরা ইকুয়েশন পেয়ে গেলাম কিউ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এখন আমরা তাহলে এটা পেয়ে গেছি আমরা কিসের, আরসি বর্তনীতে আধান হ্রাসের বা ক্ষয়ের রাশিমালা, আরসি বর্তনীতে ডিসচার্জিংয়ের রাশিমালা অথবা আরসি বর্তনীতে আধান হ্রাসের রাশিমালা। ক্লিয়ার? প্রশ্ন বুঝে আনসার করবেন, যতটুকু আপনারা বলছে ততটুকু আনসার করবেন। হ্যাঁ, আর ডিসচার্জিংয়ের জন্য ছবি কোনটা দিবেন, এই যে এটা। চার্জিংয়ের জন্য উপরে যে যখন মানে লেকচার 1-এ আমরা আলোচনা করছি, চার্জিংয়ের জন্য এটা দিবেন, ডিসচার্জিংয়ের জন্য এটা দিবেন। এখন আমরা কি করব, ডিসচার্জিংয়ের ইকুয়েশন পেয়ে গেছি, ডিসচার্জিংয়ের জন্য গ্রাফ আঁকবো, শেষ। তাহলে আমরা একটু লিখি এখন ডিসচার্জিংয়ের ক্ষেত্রে ডিসচার্জিংয়ের লেখচিত্র, ডিসচার্জিংয়ের জন্য লেখচিত্র। উপরের দিকে নিতেছি আমরা কিউ আর এই বরাবর নিতেছি হচ্ছে আমরা টাইম। তো কি কাহিনী করতে হবে, যে মানে যে জিরোতে কত হয় তারপরে অসীমে কত হয় এটা চেক করতে হয়, তাই না, গ্রাফ আঁকার জন্য। রেকর্ড হচ্ছে কি না, হচ্ছে। তাহলে এটাকে ইকুয়েশন দিয়ে দিলেন। এখন কত নম্বর, 4 নম্বর মেবি, বা 4 বা 3 যত হয় তত দিবেন। তাহলে লিখেন যে সমীকরণ 4-এ টি ইকুয়াল টু 0 বসালে, টি এর মান যদি 0 বসাই তাহলে কিউ ইকুয়াল টু কত পাই ভাইয়া, কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস 0 বাই আরসি। 0 বাই আরসি মানে কত ভাইয়া, 0। তার মানে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস 0, তার মানে কিউ নট 1 বাই ই টু দি পাওয়ার 0। 1 বাই ই টু দি পাওয়ার 0 মানে কি, এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, 1 বাই 1 মানে 1, তাহলে আনসার কত, কিউ নট। তাহলে টাইম যখন 0 তখন চার্জ কতটুকু, কিউ ইকুয়াল টু কিউ নট। তাহলে এই যে এটাকে নাম দেন কিউ নট। তারপরে আরেকটা টাইম বসাইতে হবে, টি ইকুয়াল টু ইনফিনিটি বসালে কিউ ইকুয়াল টু হবে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস, টি এর জায়গায় বসাবো ইনফিনিটি ডিভাইডেড বাই আরসি। ইনফিনিটি বাই আরসি মানে কি, ইনফিনিটি। তাহলে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিকে কীভাবে লেখা যায়, 1 বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তার মানে থাকে কিউ নট ইন্টু 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি মানে 0, 0 ইন্টু কিউ নট মানে কি 0। এত কিছু লেখার দরকার না, এটা ইকুয়াল টু ডিরেক্ট লিখবেন 0। তাহলে টি যখন ইনফিনিটি তখন কিউ এর মান কত পাইলাম, 0। দেখা যাচ্ছে কিনা নিচে, ইয়েস। টি ইকুয়াল টু যখন ইনফিনিটি তখন কিউ এর মান কত পেয়ে গেছি ভাইয়া, 0। তার মানে শুরুতে ছিল কিউ নট, এই যে শুরুতে ছিল কিউ নট, এবং গ্রাফের মধ্যে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আছে, এক্সপোনেনশিয়াল মাইনাস, তার মানে এটাকে বলে এক্সপোনেনশিয়াল ডিকে। এক্সপোনেনশিয়াল ডিকে, ডিকে মানে কমতে থাকা, কমে কমে কততে চলে আসবে, 0-তে। কত সময় পরে 0 হবে, অসীম সময় পরে, এই যে অসীম সময় পরে, অর্থাৎ কখনোই গ্রাফে টাচ করবে না, গ্রাফে টাচ করবে না, অনেক দূরে এরকম যাইতে থাকবে, অসীমে গিয়ে টাচ করবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের ডিকের গ্রাফ। বোঝা গেল কিনা? এটাকে বলা হচ্ছে ডিসচার্জিং এর গ্রাফ। ডিসচার্জিং এর লেখচিত্র, ডিসচার্জিং বলতে পারি, বা আধান ক্ষয়ের লেখচিত্র বা গ্রাফ। ওকে, তাহলে কাজ কিন্তু আমাদের ডিসচার্জিং এর জন্য শেষ। এখন হালকা আরেকটু বাকি আছে, একটু ধৈর্য ধরেন। সেটা হচ্ছে ডিসচার্জিং এর জন্য চার্জ পাইছি না, এখন ডিসচার্জিং এর জন্য কারেন্টটা বের করে ফেলবো, তাহলে আমাদের কাজ শেষ। ডিসচার্জিং এর ক্ষেত্রে কারেন্ট, তাহলে এই পাশ লিখে ফেলেন। এখন আমি এই পাশে লিখি ডিসচার্জিং এর জন্য। তাহলে এখানে নতুন ডিসচার্জিং এর ক্ষেত্রে চার্জের রাশিমালা বের করছি আমরা। এখন লিখব ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা, বা ডিসচার্জিং এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ। যদি আপনাকে এতটুকু বলে যে শুধু রাশিমালা নির্ণয় করো বৃদ্ধি ও হ্রাসের, তাহলে কিন্তু এই যে তড়িৎ প্রবাহ মাত্রা দিবেন না, বুঝতে পারছেন? যদি প্রবাহ মাত্রা চায় তাহলেই কেবল এটা দিবেন। ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি জানি ভাই আমরা, ডিকিউ বাই ডিটি না, ডিকিউ বাই ডিটি। বড় হাতের দেন ছোট হাতের দেন, সমস্যা নেই, কিন্তু এখানে যেহেতু বড় হাতের মাধ্যমে লিখছি তাহলে এখানে বড় হাতের দিবেন। তাহলে ডি ডি টি অফ কিউ এর জায়গায় যে মানটা বসান, কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। কিউ নট হচ্ছে কি, কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন মানে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো। তাহলে ডি ডি টি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, তাই না? তাহলে কিউ নট ই এর পাওয়ার যেটা আছে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটাই আসে, এগুলো আমরা জানি। আর চলক ছাড়া যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে মাইনাস 1 বাই আর সি। তাহলে এখান থেকে আমরা যে আনসার পাচ্ছি, এটা এখন মুছে দিই, তো মুছে দেওয়া উচিত হয় নাই, আমরা এখানে একটু লিখে রাখি। গ্রাফটা দেখতে যে এরকম পাইছিলাম,
কিসের গ্রাফ? কিউ এর আর টি এর গ্রাফ। এখন এখান থেকে আমরা যে কাজ করতে পারবো দেখেন, মাইনাস কিউ নট ডিভাইডেড বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, এখন এতটুকু হইলো। এখন মনে আছে কিনা, কিউ নট ইকুয়াল টু কিন্তু ছিল ইসি। কিউ নট ইকুয়াল টু কি ছিল? ইসি। তাহলে এখানে লিখতেছি দেখেন, ইসি ডিভাইডেড বাই আর সি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সি কাটা চলে যাবে, তাহলে এখানে কি থাকে? মাইনাস ই বাই আর। এখন তাহলে কি থাকে? ই বাই আর। ইটা কি? ভোল্টেজ। আরটা কি? রোধ। ভোল্টেজ ডিভাইডেড বাই রোধ ইকুয়াল টু কারেন্ট পাওয়া যায়, সেই কারেন্টটাকে আমরা আই নট দিয়ে প্রকাশ করলাম। আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটাই হচ্ছে আমাদের ডিসচার্জিং এর ক্ষেত্রে কারেন্টের রাশিমালা। শেষ। হয়ে গেছে আমাদের কাজ কারবার। ইয়েস, তাহলে কাহিনী শেষ। ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রার রাশিমালা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে কাজ করব, ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রার গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতেছি দেখেন, ডিসচার্জিং এর ক্ষেত্রে প্রবাহ মাত্রার লেখচিত্রের মাধ্যমে আমরা এই জিনিসটাকে দেখানোর চেষ্টা করি। তার জন্য আমরা কি করি? টি ইকুয়াল টু একবার 0 বসাই আর একবার টি ইকুয়াল টু ইনফিনিটি বসাই, তাই না? তাহলে দেখেন, প্রথমে টি ইকুয়াল টু 0 বসাই। টি এর মান যদি আমরা 0 বসাই, টি ইকুয়াল টু 0 বসাইলে যে সমীকরণ, এটা একটা নাম দিয়ে দিবেন 5 নাম্বার। তাহলে এখানে লিখবেন সমীকরণ 5-এ টি ইকুয়াল টু 0 বসালে, টি ইকুয়াল টু 0 বসাই আমরা, তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি? মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস 0 বাই আর সি। 0 বাই যে কোনো কিছু মানে 0, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 0, তাই না? এটার ভ্যালু হচ্ছে, আপনার ক্যালকুলেশন করে দেখবেন, 0 বাই যে কোনো কিছু মানে 0, ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কি? 1। তাহলে মাইনাস আই নট ইন্টু 1 মানে কি? মাইনাস আই নট। তারপরে টি ইকুয়াল টু বসাবেন ইনফিনিটি, আই ইকুয়াল টু মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই আর সি। মাইনাস ইনফিনিটি বাই আর সি মানে ইনফিনিটি। ইনফিনিটিকে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসে। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি বাই আর সি মানে কি? ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কি? 0। 0 ইন্টু মাইনাস আই নট মানে হচ্ছে 0। তার মানে আমরা যে গ্রাফ দেখতে চাচ্ছি, সেই গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা এখন আমরা আঁকাই। গ্রাফ আঁকানোর জন্য এই বরাবর আমরা নিলাম আই, এই বরাবর আমরা নিলাম হচ্ছে টাইম টি। টাইম যখন 0 তখন আই এর ভ্যালু কত? মাইনাস আই নট। টাইম যখন 0 তখন আই এর ভ্যালু কত? মাইনাস আই নট। তার মানে আমার গ্রাফ এখন নিচের দিকে নিতে হবে। এদিকে নিতেছি আমরা মাইনাস আই, ঠিক আছে? উপরের দিকে হলো প্লাস আই, নিচের দিকে হচ্ছে মাইনাস আই। এই জায়গাটাকে আমি বললাম যে মাইনাস আই নট। তার মানে টাইম যখন 0 তখন মাইনাস আই নট, এই যে মাইনাস আই নট। তারপর টাইম যখন ইনফিনিটি তখন আই এর ভ্যালু 0। তার মানে এই যে ইনফিনিটি থেকে এক্সপোনেনশিয়ালে গিয়ে এক পর্যায়ে কী হবে? 0 হবে, টাচ করবে না কোনো সময়। তাহলে এই হচ্ছে গ্রাফ। এটাও ডিসচার্জিংয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা মানে কারেন্ট আর কি। আর এটা কি ছিল? ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আধান ক্ষয়। এটা ছিল ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আধান ক্ষয়ের রাশিমালা, এটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার রাশিমালা। দেখেন দুইটা কিন্তু সেম না, বুঝতে পারছেন? এটা যে উপর থেকে ধনাত্মক থেকে 0 হয়েছে, আর এটা ঋণাত্মক কারেন্ট থেকে 0 হয়েছে। এখন আপনারা কি কেউ বলতে পারবেন এখানে ঋণাত্মক কারেন্ট কেন হয়েছে? এটা কিন্তু আমি অলরেডি একবার আনসারে বলছিলাম যে ক্যাপাসিটরে আগে যেরকম কারেন্ট আসতো, এভাবে চিন্তা করেন যে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এই দিক থেকে এই যে প্লাস চার্জ মাইনাস চার্জ না, তাহলে এই দিক থেকে কারেন্ট এই যে প্লাস চার্জ থেকে এই যে এইদিকে কারেন্ট যাইতো, তার মানে কারেন্টটা এই যে এইদিকে যাইতো। কিন্তু যখন আমরা এই ব্যাটারিটা খুলে ফেলবো তখন কি হবে? এটার এই পাশে যতটুকু প্লাস চার্জ জমা হয়েছিল, এই প্লাসগুলো এখন এই দিকে আসা শুরু করবে। এই প্লাসগুলো এই দিক থেকে এই দিকে যাবে, তার মানে কি? উল্টা ডিরেকশনে কারেন্ট, এই কারণে মাইনাস আই নট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কাহিনী। আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো, প্রথমে চার্জিংয়ের জন্য একটা সার্কিট, ডিসচার্জিংয়ের জন্য একটা সার্কিট। চার্জিং কখন হয়? যখন এক্সটার্নাল একটা ব্যাটারি থাকে। এক্সটার্নাল একটা ব্যাটারি যদি থাকে তাহলে সেটা চার্জিং সার্কিট হয়। এক্সটার্নাল ব্যাটারিটা যদি সরাই ফেলি তাহলে সেটা ডিসচার্জিং হয়ে যায়। চার্জিংয়ের জন্য প্রথমে আমরা আধান বৃদ্ধির রাশিমালা লিখছি, তারপরে সেখান থেকে প্রবাহ মাত্রা বের করছি, তারপরে দুইটার গ্রাফ আঁকছি। তারপরে হচ্ছে ডিসচার্জিংয়ের জন্য আমরা আধান ক্ষয়ের রাশিমালা বের করছি, তারপরে হচ্ছে প্রবাহ মাত্রা বের করছি, দুইটার গ্রাফ আঁকছি। ওকে, টোটাল কয়টা জিনিস পড়া হলো এখান থেকে? 4টা জিনিস। ওকে, আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু এখানের কাহিনী শেষ, সবগুলো চার্জিং ডিসচার্জিংয়ের সব কিছু কিন্তু শেষ। এখন আরেকটা জিনিস একটু বলে দিই, তাহলে আপনার আরসি সার্কিট নিয়ে আর জিন্দগিতে কোনো ঝামেলা হবে না।
সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। এটাই প্রশ্নের মধ্যে ছিল না, তো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক, ধারকীয় সময় ধ্রুবক, টাইম কনস্ট্যান্ট বা সময় ধ্রুবক। আরসি সার্কিটের জন্য টাইম কনস্ট্যান্ট বা হচ্ছে শুধু ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্টটা বলা হয় ধারকীয় সময় ধ্রুবক, মানে হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তাই না? টাইম কনস্ট্যান্ট এটা যারা মেজর ফিজিক্সে পড়তেছেন তারা মাস্ট জানেন, নন মেজরেও আছে, এটা সবার জন্যই আছে। ধারকীয় টাইম কনস্ট্যান্ট, এটাকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। টাউ ইকুয়াল টু কি হয়? আর ইন্টু সি হয়। টাউ ইকুয়াল টু কি হয়? আর ইন্টু সি হয়। এখন টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা সময়। টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে কি একটা সময়, যেই সময়ে, টাইম কনস্ট্যান্টের সংজ্ঞাটা লিখেন, যে সময়ে একটি ধারকের সঞ্চিত চার্জ সর্বোচ্চ সঞ্চিত চার্জের 63% হয়। এভারেজ 63 দশমিক সামথিং বা 62 দশমিক সামথিং হয়, এভারেজ 63। যে সময়ে একটি ধারকের সঞ্চিত চার্জ সর্বোচ্চ সঞ্চিত চার্জের 63% হয়, সেই সময়টাকে বলা হয় ধারকীয় সময় ধ্রুবক, টাইম কনস্ট্যান্ট। সেটাকে টাউ দিয়ে প্রকাশ করা হয়, টাউ ইকুয়াল টু আর সি, টাউ ইকুয়াল টু আর ইন্টু সি। এখন আপনার মাথায় বাজ ভেঙে পড়বে, যে বাজ না কি যেন ভেঙে পড়ে না, যে আর সি দুইটা গুণ করলে সময় কেমনে আসে? সময় তো আসা উচিত, তাই না? তাহলে আসেন আমরা মাত্রা বিশ্লেষণ করি, বা ডাইমেনশন অ্যানালাইসিস বলে এটাকে। মাত্রা বিশ্লেষণ করি, আর এবং সি এর মাত্রা বিশ্লেষণ। আর সি এর মাত্রা বিশ্লেষণ, এটা কোনো প্রশ্ন করে না, বাট যদি করে আর কি, যে দেখাও যে আর সি এর মাত্রা বিশ্লেষণ করে দেখাও যে আর সি এর একক সময়ের সমান আর সি এর মাত্রা বিশ্লেষণ। তাহলে এখান থেকে আপনি দেখেন যে টাইম কনস্ট্যান্ট টাউ এর যে মাত্রা, টাইম কনস্ট্যান্ট যে টাউ, এটা ইকুয়াল টু কি আসতেছে? আর সি। আর মানে কি ওহম না? তাহলে আর এর মাত্রা কি হইল? ওহম। আর এর মাত্রা কি পাইলাম আমরা? ওহম। আর সি হচ্ছে কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটরের মাত্রা হয় কি? ফ্যারাড। ক্যাপাসিটেন্স। সি হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিটর হচ্ছে ফ্যারাড। আচ্ছা, এখান থেকে আমি আপনারা আরো সহজ করে দিই। আর থাকলো সি ইকুয়াল টু, আপনি কি লিখতে পারবেন? কিউ বাই বি লিখতে পারবেন না? সি ইকুয়াল টু কিউ বাই বি লিখা যাবে। কারণ আপনি এখান থেকে বলেন যে আর হচ্ছে কি? ওহম। এবং এখানে কি ব্যাটারি ভি না? এখানে কি আছে? ভি আছে। ভি ইকুয়াল টু কি লিখতে পারবেন আপনি? আই আর লিখতে পারবেন। কিউ ডিভাইডেড বাই ভি। কিউ এর একক হচ্ছে কুলম্ব। কিউ এর একক হচ্ছে কি? কুলম্ব। আর ভি এর একক হচ্ছে কি? ভোল্ট। ভি এর একক কি? ভোল্ট। এখন আপনি আবার চিন্তা করেন যে ভি ইকুয়াল টু কি? আই আর না? ভি ইকুয়াল টু কি? আই আর। তার মানে ভোল্ট ইকুয়াল টু আই এর একক কি? আই এর একক হচ্ছে এম্পিয়ার। আই এর একক কি? এম্পিয়ার। আর আর এর একক হচ্ছে ওহম। তার মানে ভোল্ট ইকুয়াল টু এম্পিয়ার ইন্টু ওহম। ভোল্টের জায়গায় কি লেখা যাবে? এম্পিয়ার ইন্টু ওহম। তাহলে ওহম, ভোল্টের জায়গায় লিখলাম আমি এম্পিয়ার ইন্টু ওহম, উপরে থাকলো কুলম্ব। তাহলে দেখেন ওহম ওহম কাটা চলে যায় না? তাহলে কি থাকে? কুলম্ব বাই এম্পিয়ার থাকে, তাই না? তাহলে তারপরে লিখেন কুলম্ব ডিভাইডেড বাই এম্পিয়ার। কুলম্ব বাই এম্পিয়ার থাকলো। এম্পিয়ার মানে কি? কারেন্ট না? কারেন্ট আই ইকুয়াল টু কি হয়? কিউ বাই টি না? আই ইকুয়াল টু কি হয়? কিউ বাই টি। তাহলে এম্পিয়ার ইকুয়াল টু কি হবে? চার্জের একক হচ্ছে কুলম্ব, টি হচ্ছে সময়, তাহলে কুলম্ব বাই টাইম। এম্পিয়ার ইকুয়াল টু কি হয় ভাইয়া? কুলম্ব ডিভাইডেড বাই টাইম। কুলম্ব কাটা যাবে, টাইমটা উপরে আসবে। তার মানে আর সি এর একক বা টাউ এর একক কি পাইলাম? টাউ ইকুয়াল টু আর সি ছিল না? আর সি এর একক কি পাইছি আমরা? টাইম। তার মানে আর সি দুইটা গুণ করলে একটা টাইম পাওয়া যায়। এতটুকু কনস্ট্যান্ট আমরা বুঝলাম যে আর সি গুণ করলে কি পাওয়া যায়? টাইম পাওয়া যায়। এখন আমাদের যেটা বের করতে হবে যে চার্জিং এর যে ইকুয়েশন ছিল না, 63% যে হয় সেটা আমরা বুঝবো কিভাবে যে আসলে 63% হয়? চার্জিং এর যে ইকুয়েশন ছিল সেটা আমরা লিখি, যে আমরা জানি আমরা চার্জিং এর ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কি হয়? কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো আমরা যদি টি ইকুয়াল টু আর সি বসাই দিই সেক্ষেত্রে কি হয়? কিউ ইকুয়াল টু কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার, টি এর জায়গায় আর সি, নিচেও আছে আর সি কাটা চলে যাবে, এখানে থাকবে কত? 1। তাহলে এখানে লেখা যায় কিউ নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। আমি একটু তাড়াতাড়ি করতেছি কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিও।
তাহলে এখান থেকে আসতেছে কিউ নট 1 মাইনাস 1 বাই ই, 1 মাইনাস 1 বাই ই। এটাকে কি লিখতে পারি আমি, কিউ নট ইন্টু 1 মাইনাস 1 বাই ই, তাই না? তার মানে কিউ নট মাইনাস কিউ নট বাই ই। এখন কাহিনী আপনি খেয়াল করেন, আচ্ছা কিউ নট লেখার দরকার নেই, এটা থাকে এখানে। কিউ নটটা থাকলো, এই যে 1 মাইনাস 1 বাই ই না, এটাকে আপনি ক্যালকুলেশন করে দেখেন 0.63 আসবে। এটাকে যদি আমরা পার্সেন্টে নিয়ে যাই তাহলে 100 দিয়ে গুণ করেন, 100 দিয়ে যদি গুণ করেন আপনি, তাহলে পাবেন কিউ নট ইন্টু 63%। তার মানে টি ইকুয়াল টু আর সি এমন একটা সময়, এটা কি এমন একটা সময় যেই সময়ের পরে ধারকের চার্জ সর্বোচ্চ চার্জের 63% হয়। ঠিক আছে, টি ইকুয়াল টু আর সি এমন একটা সময় যেই সময়ে ধারকের চার্জ সর্বোচ্চ চার্জ কিউ নট সর্বোচ্চ চার্জের 63% হয়, সেই টাইমটাকেই বলতেছি আমরা, কি বলতেছি আমরা, টাইম কনস্ট্যান্ট বা টাইম ধ্রুবক। তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে ভাইয়া, আর ইন্টু সি। ওকে, তাহলে এই হইলো আপনার, মনে করেন যে নারী বুড়ি সব ক্লিয়ার। আর সি বর্তনীতে আর কোনো পেচ লাগবে না কোনো দিন ইনশাল্লাহ, যদি ভালো করে ভিডিও দেখেন, 2-3 বার দেখবেন, সুন্দর করে নোট করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।